শেয়ারের মধ্যে আমরা ওকে শেয়ার স্ক্রিন। আচ্ছা, সবাই যেটা করো, হোমওয়ার্ক নাও। 1 থেকে 10 পর্যন্ত করা হয়েছে না? এই 11 থেকে 20 পর্যন্ত তুলো, স্ক্রিনশট নাও। 11 থেকে 20। আর কত থেকে? 11 থেকে 20 বাবা, 11 থেকে শুরু করে 20 পর্যন্ত নাও। এই যে 11 থেকে 20, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। 21 থেকে 26 নাও। ইয়েস স্যার। ডান সাইডের গুলো করতে হবে না করব না? আর ডান সাইডে 44 থেকে 50 নাও। 44 থেকে 50। ডান সাইডের গুলো করতে হবে? ডান সাইডে 44 থেকে 50, স্ক্রিনশট নাও। নিছো? নিছি স্যার। হ্যাঁ স্যার, নিছি। আচ্ছা, 44 থেকে 50 স্ক্রিনশট নাও, আর এদিকে বাম পাশে হচ্ছে তোমার এই যে 20 থেকে শুরু করে 26 পর্যন্ত স্ক্রিনশট নাও, ঠিক আছে? নিশ্চয় সবাই? হ্যাঁ স্যার, নিছি। ওকে, সবাই যদি নিয়ে থাকো তাহলে একদম নিচে চলে যাই। নিচে হচ্ছে একটা জায়গা আছে, এই জায়গাটা তোমাদের লাগবে। সব ভার্বের শেষে টু হয় না, সব ভার্বের শেষে এই যে এই একটা চার্ট দেখতেছো? স্যার টু না বাই? সরি, বাই হয় না। এই চার্টটা দেখছো? ও বাই ইজ হ্যাঁ নট স্যার। ইউজড উইথ দিস ভার্বস। এই ভার্বগুলোর সাথে বাই ইউজ হয় না। এই যে এই চার্টটার একটা লিস্ট। স্যার এটা স্ক্রিনশট নিয়ে দেব? হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে রাখবে এটা। ওকে স্যার। সবাই নাও স্ক্রিনশট এটা। স্যার নিছি। সবাই নিছো? ওকে, সবাই যদি নেওয়া হয়ে থাকে তাহলে এখানকার কাজ শেষ, এটা আমি কেটে ফেলি, ঠিক আছে? এখন আমরা যাব হচ্ছে বাংলায়, ঠিক আছে? বাংলাতে আমরা যাই। বাংলা, আবার শেয়ার স্ক্রিনে যাই। আজকে বাংলা বই বের করো সবাই। আজকে আমরা বাংলা পড়বো হচ্ছে তোমার ইয়েতে কি বলে, মনুষ্য জাতি, এটা পড়বো, মানে মানুষ জাতি আর কি, ঠিক আছে? সবাই বের করছো মানুষ জাতি সম্পর্কে? বই বের করছো সবাই? স্যার পৃষ্ঠাটা কত একটু বলতে পারবেন? পৃষ্ঠা বলা বইয়ের সাথে মিলবে কিনা আমি জানি না। এটা হচ্ছে 62। 62, 62 পৃষ্ঠা। স্যার বের করছি। আচ্ছা, বের যদি করে থাকো, এটা থাকতে থাকতে আমি একটু মৌখিক পরীক্ষা নেই তোমাদের। আমি এর আগে পর্যন্ত যা যা পড়াইছি সেগুলোর উপর একটু মুখে ধরি, হ্যাঁ? আগের পড়াগুলা থেকে কার কি অবস্থা একটু জানি। একজন একজন উত্তর দিবা, যারে ধরবো সে ক্যামেরা অন করবা, ঠিক আছে? সে ক্যামেরা অন করে আমাকে উত্তর দিবা। প্রথমে কে উত্তর দিতে চাও বলো? আচ্ছা, প্রথম প্রশ্ন, আমি প্রথম প্রশ্নটা করবো হচ্ছে আমি দেখে নিই, এখানে পুরাতন পড়া ধরে নেই। গালিব তো ছিল না, লাবিব বলো। লাবিব অন করো, ক্যামেরা অন করো। লাবিব ক্যামেরা অন করো।
আমার কথা কি শুনতেছে সবাই? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, স্যার আমার এখানে অনেক ধীরে ধীরে আসতেছে। আচ্ছা লাবিব, লাবিব অন করো। আচ্ছা লাবিব থাকুক। লিফা অন করো, ক্যামেরা অন করো। লিফা, লিফা কি শুনতেছো আমার কথা? জি স্যার। লিফা তুমি আমার কথা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, তো তোমাকে বলতেছি যে ক্যামেরাটা অন করতে, অথবা প্রশ্ন উত্তর দাও। লিফা আনমিউট করো। স্যার হ্যাঁ, তোমার জন্য প্রথম প্রশ্ন, খুব দ্রুত উত্তর দিবা। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? কোন? গীতাঞ্জলি। গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বনফুল প্রকাশ হয়? রবীন্দ্রনাথের কত বছর বয়স ছিল বনফুল প্রকাশিত হওয়ার সময়? লিফা 1876। না না, কত বছর বয়সে? 15 বছর, 20 বছর, 18 বছর? বয়সে কত? 15। 15 বছর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বসতি কোথায় ছিল, মানে পূর্বপুরুষদের বসতি কোথায় ছিল? যশোরের কেশবপুর, ছোটনাগপুর মালভূমি, কুষ্টিয়ার শিলাইদহ, খুলনার দক্ষিণ দিঘি, কোনটা? এটা পারি না। কুষ্টিয়ার শিলাইদহে। কুষ্টিয়াতে ওনার ওই যে শিলাইদহে ওনার কুটি বাড়ি আছে না এখনো? স্যার আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন লিফা? 1913। অর্শিন আনমিউট করো, লিফা মিউট করো। জি স্যার। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? পরিশেষ, জন্মদিনে, শেষ লেখা, পুনশ্চ? পড়ো নাই? বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা কত তারিখে? 25শে বৈশাখ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কার লেখা? রবীন্দ্রনাথ। নিচের কোন গ্রন্থটা রবীন্দ্রনাথের নয়? নিচের কোন গ্রন্থটা রবীন্দ্রনাথের আহ নয়? সেটা হচ্ছে তোমার শেষের কবিতা, তারপরে হচ্ছে তোমার শ্রীকান্ত, তারপরে হচ্ছে তোমার রক্তকরবী, গীতাঞ্জলি। শেষের কবিতা শ্রীকান্ত। হ্যাঁ, শ্রীকান্ত। শ্রীকান্ত কার লেখা? ওটা জানি না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তোমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে এবার যাওয়া হচ্ছে। লিফা গেল, অর্শিন গেল, তাজরিয়ান বলো। ইয়েস স্যার। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য
গীতাঞ্জলি সরি নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কি? Song offerings. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কি? Sir, song offerings. সং অফারিংস। এটা অনুবাদ করার ক্ষেত্রে তাকে কে সহযোগিতা করেন? W.B. Yeats. ডব্লিউ.বি. ইয়েটস। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবি দুই দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ও ভারত এই দুইটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। তারপর হচ্ছে হিংটিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ভানুসিংহের পদাবলী, চিত্রাঙ্গদা, কবি কাহিনী, সোনার তরী। স্যার আরেকবার কোশ্চেনটা করেন। হিংটিং ছট কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? ভানুসিংহের পদাবলী, চিত্রাঙ্গদা, কবি কাহিনী, সোনার তরী। সরি স্যার। সোনার তরী। শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? হ্যাঁ, উপন্যাস। শেষ লেখা কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। ঠিক আছে। এরপরে অশ্বিন গেল, তাজবিয়ান গেল, লিফা গেল, লাবিব উত্তর দেয় না। আহনাফ আসো। স্যার তুমি বলো। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে সততার পুরস্কার কার লেখা? সততা পুরস্কার। হ্যালো। হ্যাঁ স্যার, সততার পুরস্কার কার লেখা? হ্যালো। হ্যাঁ বলো আহনাফ, শুনতেছো? স্যার ওটা কি বলে না, ডিস্টার্ব করতেছিল। বললাম সততার পুরস্কার কার লেখা? মোহাম্মদ শাহিদুল্লাহ। নাই, কি আবার বলো? মোহাম্মদ শাহিদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শাহিনা শহীদুল্লাহ। ওকে স্যার। কবি এবং কবিতার নাম যেভাবে ওনারা লিখেন ওইভাবে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? ওকে স্যার। চেঞ্জ করা যাবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি হিসেবে পরিচিত ছিলেন বলো? স্যার কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি হিসেবে পরিচিত ছিলেন? স্যার বলতে পারতেছি না। বহু ভাষাবিদ এবং পণ্ডিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছোটদের জন্য একটা পত্রিকা সম্পাদনা করেন, সেই পত্রিকাটির নাম কি? স্যার কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছোটদের জন্য একটি পত্রিকা সম্পাদনা করেন, সেই পত্রিকাটির নাম কি? পত্রিকা? হ্যাঁ পত্রিকা। শেষ নবীর সন্ধানের? না 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 না, আঙ্গুর সম্ভবত। আমি কি ভুল বললাম? স্যার আঙ্গুরি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তার মানে হচ্ছে পড়ালেখা একদিক দিয়ে করো, আরেক দিক দিয়ে ভুলে যাও। আমি যতটুকু করাই ঠিক ততটুকুই তোমরা করো, এর বেশি তোমরা ঘাটো না। এই হচ্ছে তোমাদের অবস্থা, ঠিক আছে? আমি তোমাদের যদি সামনাসামনি পাইতাম তাইলে খুবই আনন্দিত হইতাম, ঠিক আছে? পড়ালেখাটা আর একটু তোমাদের করানোর ব্যবস্থা কিভাবে করা লাগে সেটার ব্যবস্থা করতাম। আমি এইটা লাস্ট ওয়ার্নিং, এরপর থেকে আমি পড়া ধরবো, পড়ার উত্তর যদি না দিতে পারো আমি ক্লাসে ঢুকতে দিব না। বুঝা গেছে? আহনাফ শুনছো? ইয়েস স্যার। হ্যাঁ আহনাফ, তারপরে যে লাবিব, ইয়েস স্যার। পড়া যা দিব এটা রেগুলারটা যেদিন যেটা দিব ওই দিন ওইটা শেষ করবা, ঠিক আছে? এখন পর্যন্ত আমি বাংলা পড়াইছি হচ্ছে সততার পুরস্কার, তারপর হচ্ছে ওদিকে কি আর এটা জানি কি মিনু, তাই না? আর এদিকে পড়াইলাম হচ্ছে সুখ আর হচ্ছে জন্মভূমি। এই চারটা পড়ানো হয়ে গেছে কিন্তু অলরেডি। চারটা মধ্যে আমি যে কোনো সময় সবগুলা মিলে একটা প্রশ্ন করে পরীক্ষা নিতে পারি। সো যে কোনো সময় আমি নিতে পারি, আমি কোনো ঠিক ঠিকানা আমি এখন বলবো না যে অমুক দিন পরীক্ষা। সবসময় প্রিপেয়ার থাকবে, যা যা পড়ানো হয়েছে আমি যা যা পড়াবো সেগুলো সবসময় রেডি রাখবো। আমি মানে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকি, বা বুঝছো? হ্যাঁ কথা বুঝতেছ? হ্যাঁ আচ্ছা, এবার আসেন পড়ালেখায় ঢুকি। আজকের যে কবিতাটা সেটার মধ্যে যাই। শেয়ার স্ক্রিন কি দেওয়াই ছিল না তখন? স্যার দেওয়া তো। জি স্যার। পড়ো, এটা কি লেখা? কে পড়বা? বাংলা, এই যে তাসনিম পড়ো।
তাসনিম আনমিউট করো। জি স্যার। মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত। হুম। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে আচ্ছা, জাতির নাম একটু মানুষ একটু জাতি। একটু তাসনিম আমি ভুল করছি। মানুষ জাতি কার লিখা? সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। তো এই ভদ্রলোক সম্পর্কে আমরা আগে জেনে নিই যে এই লোক করছে কি। ঠিক আছে, তার সম্পর্কে আগে এখানে পড়ো, এই যেখানে লেখা আছে পড়ো। কবি পরিচিতি: সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দের কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। হুম। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। হুম। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন। হুম। সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, কিন্তু পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। হুম। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। হুম। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেনু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। আচ্ছা, এখন এখান থেকে তোমাদের প্রশ্ন যেটা আসতে পারে, এমসিকিউ যদি আসে সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম কত সালে, সেটা এখানে 1882। খুব দ্রুত লিখে ফেলো, পাশে খাতার মধ্যে লিখে নাও সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হাইফেন 1882। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হাইফেন 1882 খ্রিস্টাব্দ। তারপরে নিচে লিখে নাও জন্মস্থান কলকাতা, কলকাতার কাছাকাছি নিমতা গ্রাম। জন্মস্থান কলকাতার কাছাকাছি নিমতা গ্রাম। পরীক্ষায় আসতেই পারে যে সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেন, কলকাতা, ঢাকা, রংপুর, লন্ডন। ঠিক আছে, এরকম দিতে পারে। তো তখন তুমি কলকাতা দিবা। আবার সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন, নিমতা, কামতা, হ্যাঁ, তারপরে ধরো রামতা, এরকম কিছু একটা দিল, তখন তোমাকে নিমতাও দিতে হবে আর কি। তারপর আবার প্রশ্ন আসতে পারে যে নিচের কোন কবি মাত্র 40 বছর বয়সে মৃত্যুবরণ করেন, সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে, তারপরে মনে করো যে রবীন্দ্রনাথ ঠাকুর, কামিনী রায়, তারপরে ধরো ধরো আমি ফারুক, হ্যাঁ, এরকম চারটা থাকতে পারে। তার মধ্যে কে 40 বছর বয়সে মারা যায়, তখন সত্যেন্দ্রনাথ দত্ত দিবা। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর ক্ষেত্রে 1922 আর এদিকে হচ্ছে 1882। ঠিক আছে, 22-82। ঠিক আছে। আচ্ছা, এখন একটা সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হতো কেন, তখন উত্তরটা লিখবা যে বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে তাকে কবিতা লিখেন বলে তাকে ছন্দের জাদুকর বলা হয়। হ্যাঁ, এই হচ্ছে উত্তর। বৈচিত্র্যপূর্ণ ছন্দে কবিতা লিখেছিলেন বলেই সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর হিসেবে পরিচিত কে? তখন পরীক্ষা আবার এরকম প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর হিসেবে পরিচিত কে, তখন আবার উত্তর হবে হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তোমরা যদি কবি পরিচিতি গুলা পড়ে থাকো, তাহলে বেশিরভাগ কবিদের ক্ষেত্রে দেখবা যে তারা কোনো না কোনো ভাবে সাংবাদিকতার সাথে জড়িত ছিল, কিংবা লেখালেখির সাথে জড়িত ছিল, অথবা শিক্ষকতার সাথে জড়িত ছিল। এই সত্যেন্দ্রনাথ দত্তই প্রথম ব্যক্তি যিনি হচ্ছে যে তার কর্মজীবন শুরু করেন হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করার সাধনা করে, মানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে। সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবসা বাণিজ্য, অসীম মিউট করো। সত্যেন্দ্রনাথ দত্ত প্রথম ব্যক্তি যিনি হচ্ছে যে ব্যবসা করার চেষ্টা করেন প্রথম জীবনে, এবং ব্যবসা করতে পরবর্তীতে ব্যবসা তার ভালো লাগে নাই, ভালো না লাগার কারণে উনি হচ্ছে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন, এবং সাহিত্য সাধনায় মনোনিবেশ করার পর ও আচ্ছা, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে যে উনি কয়টা ভাষা জানতেন, উনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেকগুলো ভাষা জানতেন। তার মানে আমরা অনেক ভাষাভাষী লোক, অর্থাৎ অনেক ভাষা জানতেন এরকম দুজন কবিকে পাচ্ছি, একজন রবীন্দ্রনাথ, একজন হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওদিকে, আর এদিকে হচ্ছে তোমার সত্যেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, তারপরে তোমার কাজী নজরুলও আরবি জানতেন, ফার্সিও জানতেন কিছুটা, ইংরেজির ব্যাপারে আমি জানি না, কিন্তু আরবি ফার্সি যে উনি জানতেন ওটা ওনার কবিতার মধ্যে প্রকাশ পায়। তারপরে আসো বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলো, কবি হিসেবে তিনি অধিক পরিচিত। মানে উনি বিভিন্ন বিদেশি ভাষা থেকে হচ্ছে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করেছেন, কিন্তু তিনি সত্যেন্দ্রনাথ দত্ত মূলত কবি হিসেবে অনেক বেশি পরিচিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে বেনু, বীণা, কুহু, কেকা,
বিদায় আরতি, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমাদের কবি পরিচিতি। এই গেল। এখন আসো হচ্ছে যে আমরা যে কবিতাটা পড়বো সেই কবিতাটা হচ্ছে মানুষ জাতি, এবং এই কবিতাটার পাঠের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা এবং সমমর্যাদার মনোভাব সৃষ্টি করা। অর্থাৎ আমরা সব ধর্মের মানুষের সাথে যেন মিলে চলতে পারি, সব বর্ণের মানুষের সাথে যেন মিলতে পারি, ঠিক আছে? সবার প্রতি যেন আমরা সহনশীল হই, সবার প্রতি যেন আমরা মর্যাদা বা সম্মান বোধ বা শ্রদ্ধা বোধ রাখি। সেই জন্যই হচ্ছে এই কি বলে কবিতাটা আমাদের পাঠ্য হিসেবে রাখা হয়েছে। আমাদের তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমাদের মাথায় যেন এটা থাকে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমাদেরকে কি করতে হবে? শ্রদ্ধাশীল থাকতে হবে, সবাইকে আমাদের সম্মান করতে হবে, সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেই আমাদের সমাজে চলতে হবে। এই হচ্ছে কবিতাটার পাঠের উদ্দেশ্য, ঠিক আছে? এখন আমরা কবিতাটা একটু পড়ি। কবিতাটা পড়ার আগে কিছু শব্দ আছে যে এই শব্দগুলো আমাদের জানা দরকার। ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা, ঠিক আছে? ব্রহ্ম কি? হিন্দু ধর্মের একজন দেবতা, ঠিক আছে? ব্রহ্ম। তারপর হচ্ছে দুনিয়া সবারই জন্মবেদী, এই পৃথিবী সবার জন্মক্ষেত্র। এটা বুনিয়াদ মানে ভিত্তি, বুনিয়াদ শব্দটার অর্থ হচ্ছে ভিত্তি। বনেদি শব্দের মানে হচ্ছে সম্ভ্রান্ত বা প্রাচীন। অনেক সময় আমরা বলি না ওদের ফ্যামিলিটা বেশ বনেদি ফ্যামিলি, বনেদি ফ্যামিলি মানে কি? সম্ভ্রান্ত পরিবার। শূদ্র, শূদ্র হচ্ছে হিন্দু ধর্মের মানুষের মধ্যে একটা সময় বা এখনো বোধহয় সমাজে আছে যারা হিন্দু, তাদের মধ্যে 4টা বর্ণ আছে। আমাদের যেমন শিয়া এবং সুন্নি এরকম আছে, ঠিক আছে? তাদের মধ্যে এরকম 4টা বর্ণ ছিল। সেই 4টা বর্ণের মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈশ্য, তারপর হচ্ছে শূদ্র। তো শূদ্রটা হচ্ছে সবচেয়ে নিচু জাত, ব্রাহ্মণরা সবচেয়ে উঁচু জাত, ব্রাহ্মণের পরে হচ্ছে ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈশ্য, তারপর হচ্ছে শূদ্র। তো শূদ্র হচ্ছে হিন্দু ধর্মের 4টা বর্ণের একটা বর্ণ, ঠিক আছে? তারপর হচ্ছে বাহিরের ছোপ আচরেশের লোক, এই কথাটা দিয়ে কবি কি বুঝাইতে চাইছে? এটা দিয়ে কবি যেটা বুঝাইতে চাইছে, আমার এই কথাগুলা কি বুঝতেছো তোমরা? আগে এখান থেকে বুঝে আইডিয়াটা নাও যে আমি এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তারপরে নিজের মতো করে সবগুলা প্রশ্ন নোট করবা। নোট করে পরের দিন আমাকে এই নোটগুলা কে কি লিখছো ইমেজ আকারে ছবি তুলে গ্রুপে পাঠাবা, ঠিক আছে? আমি গ্রুপে চেক করবো কার লেখাটা কেমন হয়েছে। এই কবিতা থেকে সমস্ত নোট লিখে ওইটা ইমেজ তুলে আমাকে গ্রুপে পাঠাবা, ঠিক আছে? স্যার কখন? যে কোনো সময় তুলে পাঠাই রাখবা, এবং এটা পাঠাইলে যেটা হবে এই লেখাগুলা অন্য বন্ধুরাও দেখতে পারবে, আইডিয়া ডেভেলপ করবে। ধরো তাসনিম একটা কিছু লিখছে, সেটা অর্শিন দেখছে, অর্শিন লিখছে তাজরিয়ান দেখছে, তাজরিয়ান লিখছে লাবিব দেখছে, তাইলে হবে কি এই আইডিয়া পাবে যে এই প্রশ্নটার উত্তর তাহলে এইভাবে লেখা যেতে পারে। বোঝা গেছে? এগুলা শুধু আমার দেখার জন্য না, তোমাদের বন্ধুদের স্বার্থেও এখন থেকে এই প্রশ্নগুলোর উত্তর এখানে সাবমিট করবা। আমি আজকে পড়াচ্ছি, কালকের মধ্যে দিবে, কালকে তো আর পড়া নাই, কালকের মধ্যে এটা দিয়ে রাখবা, পরশু আবার পড়ার সময় ধরবো আমি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখন আসো বাহিরের ছোপ আচরেশের লোক। বাহিরের ছোপ বলতে আসলে আমাদের বাইরের যে চামড়া, সেটা আসলে একটু মানে দাগ লাগলেই কেটে যায়, ঠিক আছে? এটা থাকে না বেশি দিন। আর বাইরে আমাদের যার যা রঙই হোক না কেন, সেই রঙে কিছু আসে যায় না। আমাদের ভেতরে যদি হাত কাটি বা কোনো অংশ কাটি, দেখবো যে সবার ভেতরটাই লাল। সো এইটা দিয়ে বুঝাইতে যাচ্ছে যে মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন, আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয়, তা বাইরের রঙের পার্থক্যকে গুছিয়ে দেয়। বাইরে থেকে যে আমরা একজন কেউ কালো, কেউ সাদা, কেউ এক একজন এক এক রকম, এই যে আমাদের যে বর্ণভেদ বা আমাদের মধ্যে যে তফাৎ, এই তফাৎটা ঘুচে যায় বা মিটে যায় যখন আমাদের ভেতরের অংশ কাটলে লাল রঙের রক্ত বের হয় তখন, ঠিক আছে? তারপরে এই যে ছোপ মানে কি, ডাঙা মানে কি, তারপরে দোসর, দোসর মানে সাথী বা সঙ্গী। ডাটো, ডাটো কথাটার মানে পুষ্ট বা শক্ত, যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা ওটাই আমি বুঝাই দিচ্ছি। জুজি মানে যুদ্ধ করি, জুজি কথাটার মানে যুদ্ধ করি। ক্ষুধা তৃষ্ণার জ্বালা মানে ক্ষুধা ও পিপাসার কষ্ট। রবি ও শশী মানে সূর্য ও চাঁদ। এক পৃথিবীর স্তন্যে লালিত, এই যে একই পৃথিবীর হাওয়া বাতাস আমরা খাচ্ছি, আমি যে বাতাস খাই সেটা তাসনিম সিলেটে বসে সেম বাতাসই খায়। বোঝা গেছে জিনিসটুকু? আমি যে কি বলে আমি যে পৃথিবীতে বড় হয়ে উঠতেছি, তাসনিম সেম পৃথিবীতে বড় হচ্ছে, আবার তাসনিম যে পৃথিবীতে বড় হচ্ছে, তাজরিয়ান এই একই পৃথিবীতে বড় হচ্ছে। ওই একই পৃথিবীর চাঁদ সূর্যের আলো তাজরিয়ান পাচ্ছে, অর্শিন পাচ্ছে, লাবিব পাচ্ছে বা আহনাফ পাচ্ছে, যে যেখানেই থাকি না কেন। সো এইখানে আমাদের এখানে এত নাচানাচি করার কিছু নাই, এত পাগল হওয়ারও কিছু নাই। আমরা যেরকম আমাদের অনেকের আচরণে অনেক ধরনের তফাৎ আছে, ঠিক আছে? আর তোমাদের কি বলবো, আমাদের বড় বড় মানুষজনের মধ্যে আচরণের কিছু মানে ঘাটতি আছে। আমরা
জাতি হিসাবে খুবই নিম্নমানের আচরণ আমাদের, ঠিক আছে। যে কারণে আমরা যখন চাকরি বাকরি করতে বাইরে যাই তখন আমাদেরকে মানে দেশের বাইরে গেলে আমাদের ভালো কোনো চাকরি বাকরি দেয় না, এবং আমাদেরকে আসলে ইনফ্যাক্ট বিদেশে যেতে বেশ কষ্ট পোহাইতে হয়। যখনই শুনি বাংলাদেশি, নিতেই চায় না, ওরা ধরেই নেয় যে ও বাঙালি মানে চোর বাটপার, সব ধরে নেয়। সো এগুলা কেন হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের এই যে আমরা বইপত্রে যা শিখি সেটা দিয়ে প্লাস পাই, কিন্তু সেটা আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করি না, আমাদের আচরণে আসে না, ঠিক আছে। তো এই কবিতাটা পড়ার মধ্য দিয়ে আমরা এগুলা বোঝার চেষ্টা করব যে আমাদের আচরণগুলা কিরকম হওয়া উচিত অন্য মানুষের প্রতি, অন্য ধর্মের মানুষের প্রতি, অন্য বর্ণের মানুষের প্রতি। আমাদের চাইতে যারা সমাজের নিচু শ্রেণীর মানুষ, নিচু শ্রেণী বলতে কাজের দিক দিয়ে হোক বা আর্থিক দিক দিয়ে হোক বা সামাজিক দিক দিয়ে হোক, তাদের সাথে আমরা কেমন করে ব্যবহার করব, সমাজে সবাই কিভাবে মিলেমিশে চলবো, এই সবগুলা জিনিস আমরা হচ্ছে এই কবিতাটা পড়ার মধ্য দিয়ে এগুলো আমাদের মধ্যে অনুভূতিগুলা জাগানোর চেষ্টা করতেছে সত্যেন্দ্রনাথ দত্ত। তো চলো কবিতাটা পড়ে ফেলি। আসিম এবার পড়ো। মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তোরে সমান জুঝি। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহিরের ছোপ আঁচড়ে সে লোভ, ভিতরের রং পলকে ফোটে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। বংশে বংশে নাহিক তফাৎ, বনেদি কে আর গড় বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়ার সবারই জনম বেদি। এখন এই যে কবিতাটা পড়লা, এই কবিতাটা থেকে যেটা দেখো যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। সমস্ত জগতের মধ্যে এই যে পৃথিবীতে একটা জাতি, সেই জাতিটার নাম হচ্ছে মানুষ জাতি। এই মানুষ জাতি কি একই পৃথিবীর স্তন্যে লালিত, ওই একই পৃথিবীর স্তন্যে লালিত দিয়ে বোঝাচ্ছে যে এই পৃথিবীর হাওয়া বাতাস আলো মাটি পানি সবকিছুর সাহায্য সহযোগিতা নিয়ে এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ যেরকম বেঁচে আছে, পাকিস্তানের মানুষ ওইভাবে বেঁচে আছে, আমেরিকার মানুষ ওইভাবে বেঁচে আছে। একই রবি শশী মোদের সাথী, এই একই রবি অর্থাৎ একই চাঁদ একই সূর্য আমাদের সঙ্গী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। ব্যাপারটা এরকম না যে ক্ষুধা লাগলে শুধুমাত্র আমি হাউমাউ করি, ক্ষুধা লাগলে তোমরাও হাউমাউ করো। আবার ক্ষুধা লাগলে আমেরিকানরা চুপচাপ থাকে আর হ্যাঁ ওরা কথা বলে না, আর আমরা খালি কান্নাকাটি করি, এরকম না। সবারই ক্ষুধার জ্বালা যন্ত্রণা সবার সমান, তৃষ্ণার জ্বালা সবারই সমান, ঠিক আছে। এই অংশটুকু আমি ধরতে পারিনি। কচি কাঁচা গুলি ডাটো করে তুলি, বাঁচিবার তোরে সমান জুঝি। মানে কচি কাঁচা গুলি বলতে কি ব্যাপারটা এরকম বুঝাইছে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, এই অংশটা আমি একদমই বুঝি নাই, ঠিক আছে। বাঁচিবার তোরে সমান জুঝি, সেটা হচ্ছে মানে সবাই এই যে বেঁচে থাকার জন্য সবার যুদ্ধটা সমান। হ্যাঁ, আমি যেমন বেঁচে থাকার জন্য এই যে আমি যা যা করি, অন্য কেউ হয়তো অন্য কাজ করে, কিন্তু সবার উদ্দেশ্যটা একই। আমি হয়তো আমার খাওয়া পড়া, বউ বাচ্চা ছেলে মেয়ে বাসা ভাড়া হাবিজাবির জন্য কি করি, আমি হয়তো টিচিং কে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। আরেকজন হয়তো আর্মিতে গেছে, আরেকজন নেভিতে গেছে, আরেকজন পুলিশে গেছে, আরেকজন হয়তো নৌকা চালায়, আরেকজন হয়তো ভিক্ষা করে। সো বাঁচার জন্য যে প্রচেষ্টা প্রত্যেকটা মানুষই মোটামুটি সমানভাবে করে। তারপরে বাঁচতে গিয়ে আমরা শুধু যে যুদ্ধ করি তাও না, আমরা আবার কি করি, দোসর খুঁজি, আমরা আমাদের সঙ্গী খুঁজি, বিয়ে শাদী করি, বাসর বাঁধি গো, স্বপ্ন দেখি, সংসার সাজাই, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। আমরা মাঝে মধ্যে জীবনে আঘাত আসে, জীবনে ব্যথা পাই, বেদনা পাই, কষ্ট আসে, সেইগুলাকে আমরা ভুলে গিয়ে আবার যখন একটু মানে জীবনে ভালো সময় আসে তখন আমরা একটু ভালো বোধ করি, ঠিক আছে। তারপরে আমাদের মধ্যে বাইরে থেকে যে যার রং যেরকমই হোক না কেন, আমরা কালো হই কিংবা সাদা হই, আমাদের ভেতরটা সবারই আসলে সমান রঙের রাঙা। আমাদের বাইরের যে বাইরের যে ছোপ ছোপ বা আমাদের যে বাইরের যে ত্বক, সেটা যদি সামান্য একটু আঁচড় লাগে তাতেই আমাদের সেটা লোপ পায়, সেটা চলে যায়, ঠিক আছে। সেটা চলে গিয়ে আমাদের ভিতরের রংটা বের হয়ে আসে, ঠিক আছে। তারপরে কে বামন মানে ব্রাহ্মণ আর কি, কে শূদ্র, কে ছোট, কে বড়, এইসব যে ধুলাবালি মানে কৃত্রিম কৃত্রিম ভেদ ধুলায় লোটে, অর্থাৎ কৃত্রিম যে মানুষের তৈরি করা যে কৃত্রিম ভেদাভেদ, সেটা কিন্তু আমাদের মধ্যে থাকে না। যখনই তুমি একটা ফকিরের হাত কাটলেও লাল রঙের রক্ত, বারাক ওবামার হাত কাটলেও লাল রঙের রক্ত, জাস্টিন ট্রুডোরটা কাটলেও, আবার এই যে শেখ হাসিনারটা কাটলেও হয়তো লাল রঙের রক্ত বেরোবে। আমি জানি না ভদ্রমহিলারটা অন্য কিছু বেরোলে বেরোতে পারে, ঠিক আছে। এখন এই হচ্ছে অবস্থা। বংশে বংশে নাহিক তফাৎ, বনেদি কে আর গড় বনেদি। গড় শব্দটা একটা উপসর্গ, মানে বনেদির বিপরীত হচ্ছে গড় বনেদি।
দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি। আমরা এই সবাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি, তো এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এই পৃথিবীর অন্ন বস্ত্র বাসস্থান মানে এই পৃথিবীর মাধ্যমেই আমরা পাই, এই পৃথিবী থেকে এগুলা পাই। পেয়ে আমাদের বাইরের যার রং, যার যে রঙই হোক না কেন, যে যে বংশেরই হই না কেন, এই যে বংশ গৌরব এগুলা না দেখায় আমাদের উচিত হচ্ছে সবাই মিলেমিশে থাকা। এই হচ্ছে কবিতাটা মোটামুটি আমার মানে পড়ার মধ্য দিয়ে যেটুকু আমি বুঝলাম। আর এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আছে, দেখো মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র ও আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তারপরে মূল কবিতাটার নাম হচ্ছে জাতির পাতি, তাহলে অভ্র মানে এই মানুষ জাতি কবিতাটির মূল নাম কি, তাহলে জাতির পাতি। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই ধরনের স্নেহ ছায়া এবং একই সূর্য এবং চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা তৃষ্ণার অনুভূতি সবারই সমান। মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ, বংশকলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদেরকে সংকীর্ণ গণ্ডিবদ্ধ করেছে, কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়টি তুলে ধরেছেন, অর্থাৎ মানুষের পরিচয়টা সে মানুষ, এবং সারা পৃথিবীর সবাই মিলে আমরা একটা সমাজ, সেই সমাজের নাম হচ্ছে মানব সমাজ। সেটার মধ্যে ধরো রাজশাহীর কারা, রংপুরের কারা, বরিশালের কারা, সিলেটের কারা, এগুলো ইম্পর্টেন্ট না। বোঝা গেছে? এই হচ্ছে কবিতার সারাংশ, সারমর্ম। তো এইটা থেকে আমি তোমাদেরকে এখন যেটা বলবো কি কি কাজ তোমাদের সেটা বলি। কাজ হচ্ছে এই কবিতাটার শব্দার্থগুলা ভালো করে পড়বা, এই কবিতাটার থেকে কি কি প্রশ্ন হইতে পারে সেগুলো আমি আইডিয়া দিলাম, সেগুলো থেকে নোট নিবা। এই কবিতাটার উপরে যত রকমের প্রশ্ন তোমাদের বাংলা গাইড বইয়ে আছে, বাংলা গাইড নিশ্চয়ই কেউ না সবাই কিনছো, কোনো না কোনো গাইড, কি বলে পাঞ্জেরি, ক্যাপ্টেন, অনুপম, যার কাছে যা আছে সেইটা দেখে সেইখানে গাইডটাতে কত ধরনের প্রশ্ন আছে না আছে সেই প্রশ্নগুলার পড়ো, রিডিং পড়ো, মুখস্থ করার কোনো চেষ্টা করো না, রিডিং পড়ে জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি যেগুলা নোট করতে বসি সেগুলা সৃজনশীল প্রশ্ন নোট করতে বলি না, আমি জাস্ট এক কথায় প্রশ্ন উত্তর নোট করতে বসি। ধরো জুচি শব্দের অর্থ কি, বা এইটা যুদ্ধ করে। তারপর হচ্ছে যে এক পৃথিবীর স্তন্যে লালিত বলতে কবি কি বুঝিয়েছেন। তারপরে মনে করো যে সত্যেন্দ্রনাথ দত্তকে কেন ছন্দের স্যার জাদু, প্রশ্ন লিখে উত্তর লিখবো। হ্যাঁ এভাবে সুন্দর করে নোট করবা, বুঝা গেছে? সত্যেন্দ্রনাথ দত্তকে কেন ছন্দের আর জাদুকর বলা হয়। প্রশ্নের উত্তরও তুলবো। হ্যাঁ খাতায় নোট করবা, তোমার নোট খাতায় প্রশ্ন লিখে সুন্দর করে নোট করবা, কারণ ক্যাডেট কলেজে যখন পরীক্ষা দিবা তখন পুরো বই না পড়া। স্যার ওটা বলি নাই, পুরো শব্দের অর্থ। হ্যাঁ শব্দের অর্থ লিখবা, শব্দের অর্থগুলো এমনি মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নাই। তবে যে দু একটা আছে না যে বড় বড় শব্দ, যেমন ধরো ওই যে এখানে আছে দেখো, এই যে বাসর বাঁধি গো বলতে, বাসর বাঁধি কেনা, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, এটা দিয়ে কি বুঝেছি? যে জীবন সংগ্রামে কখনো কখনো বিপদে পড়ি, আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি, ঠিক আছে? তারপরে বাহিরের ছোপ আচরের সে লোক, এটি বলতে কবি কি বুঝিয়েছেন, তারপরে সেটা লিখবা। এইভাবে আর কি তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, মানে 2 লাইন 3 লাইনে বা 4 লাইনে উত্তর দেওয়ার মতো ছোট ছোট প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নগুলা খুবই মনোযোগ দিয়ে শিখবা, এবং আমি কালকে এই নেক্সট ক্লাসে আমি এইগুলা কিন্তু আবার ধরবো, মুখস্থ হয়েছে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি বাংলা আবার ধরবো, এবং নেক্সট ক্লাসে হ্যাঁ নেক্সট ক্লাসে আমি এগুলো ধরবো, এবং এই কি বলে এই ভয়েস যেটা দিলাম, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই 3 টেন্সের ভয়েস গুলা হোমওয়ার্ক হিসেবে করবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে বাংলা থাকবে, একটা সেকশন ইংলিশ থাকবে, ভয়েসের একটা ইংলিশ একটা বাংলা, আর একটা দেখি সাধারণ জ্ঞান ধরা যায় কিনা। হ্যাঁ সিলেবাস আগাইতে হবে, মাঝখানে যে হেডফোনের যন্ত্রণায় আর এই ল্যাপটপের যন্ত্রণায় 2টা 3টা ক্লাস মিস গেল আমার, ঠিক আছে? তো আজকে গেল হচ্ছে 11তম ক্লাস। এখন কারো কিছু বলার থাকলে বলো, আদারওয়াইজ আমি ক্লাস শেষ করব। কারো কিছু বলার বোঝার আছে? স্যার লিফার নাই, তাসনিমের নাই, অর্শিন কিছু বলবা? অর্শিন স্যার আমার কি বলবো, ভয়েস চেঞ্জে একটু অসুবিধা হতে পারে। এটা হইলে অসুবিধা নাই, হইলে আবার বুঝবো, আর না বুঝলে তুমি আম্মুর হেল্প নাও, আম্মু বুঝে, ঠিক আছে? আম্মুর হেল্প নাও একটু, মানে যে যেখান থেকে পারো একটু দেখো, দেখে যদি না বুঝো তারপরে আমাকে জানাবা। নেক্সট ক্লাসে তো আবার ডিসকাস করব। আনাফ, লাবিব, কোথাও কোনো প্রশ্ন? নো স্যার। লাবিব, আচ্ছা লাবিব, তাজরিয়ান, কারো কোনো প্রশ্ন নাই না? আচ্ছা প্রশ্ন যদি না নো থাকে, স্যার।
প্রশ্ন যদি না থাকে তাহলে আমি ক্লাস শেষ করব। আর ওই যে কি বলে, আবার আরেকটা একটু রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে যে প্যারেন্টসের সাথে কথা বলবা, কথা বলে দেখবা যে যার যার রেজিস্ট্রেশন 700 টাকা এবং মান্থলি ফি বাকি আছে, দুইটাই আমাকে পাঠিয়ে দিতে বলবা ভেরি সুন। একটু দরকার ল্যাপটপ। স্যার আপনার ফোন নাম্বারে যে নাম্বারে ফোন দেই। ও আচ্ছা, ফোন নাম্বারটা লিখে দিচ্ছি তাহলে, এই যে এখনই লিখে দিচ্ছি না, এই যে ফোন নাম্বার, বিকাশ নাম্বার, ফোন নাম্বার, এই যে এটা লিখে নাও সবাই। 01, বলো। আমরা তো রেজিস্ট্রেশন এটা দিয়ে দিছি আর মান্থলি ফি 2000, সেটা পাঠাবো। আচ্ছা। 01, সমস্যা নাই, ওটা প্যারেন্টস কে বলো, এটা নিয়ে তোমাদের টেনশনের কিছু নাই, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের নক Okay, sir. দিলাম। 01671 749 কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। 749 01671 749 আচ্ছা, পাঠানোর পরে প্লিজ আমাকে ফোন দিয়ে কনফার্ম করবা যে স্যার আমি এটা পাঠাইছি। অথবা রেফারেন্সের যে জায়গাটা চায়, রেফারেন্সের সময় রেফারেন্স নাম্বারের যদি সম্ভব হয় তোমরা তোমাদের নিজেদের নাম লিখে দিও, আর যদি না পারো রেফারেন্স 1 2 3 যাই হোক একটা কিছু পাঠাই দিও, কিন্তু আমাকে কনফার্ম করবে যে স্যার আমি পাঠাইছি, ঠিক আছে? বা তোমাদের প্যারেন্টসকে বলে দিও যেন কনফার্ম করে, আদারওয়াইজ প্যাচ লাগবে। কারণ আমাকে ধরো ক্যারেট কোচিং এর বাইরেও আমার কাছে কিছু পোলাপান পড়ে, যারা এই যে এই কলেজের পোলাপান আছে, ওরা চিটং ক্যান পাবলিকের একটা ব্যাচ আছে প্রায় 11-12 জন, ওরাও আমাকে বিকাশে টাকা পাঠায়, ঠিক আছে? আমি ক্যারেট কোচিং এর বাইরে সির্ফ ইংলিশ পড়াই, ফিজিক্যালি এবং অনলাইনেও কিছু ইংলিশ পড়াই। আবার ওই যে ক্লাস ফির কিছু স্টুডেন্ট আছে। এটা কি আপনার বিকাশ নাম্বার? হ্যাঁ, বিকাশ নাম্বার, কল নাম্বার, মোবাইল নাম্বার, মানে যত রকমের নাম্বার আছে এটাই আমার নাম্বার। এর বাইরে আরেকটা গ্রামীণ স্যার ফোন, আপনার কি একটাই নাম্বার? আমার একটা গ্রামীণ নাম্বার আছে, সেটা আমার অফিসিয়াল নাম্বার। তারপর আমি যে আমাদের স্কুলের জন্য ছিল, কিন্তু পরে এখন আমি আমার সিমে ঢুকাই রাখছি আর কি। মেইনলি এটাই আমার নাম্বার, এটাই আমার জীবনের প্রথম নাম্বার, এবং এটাই চলতেছে। এটা কিনছিলাম 2006 না 7-এ, ঠিক আছে? এই চলতেছে, আর নাই, ঠিক আছে? একটাই নাম্বার, একটাই ল্যাপটপ, ঠিক আছে? একটাই আমি। ঠিক আছে, থাকো, ক্ষুধা লাগছে, গেলাম। খাও, আর শোনো, সব খাবা ভালো করে, প্রচুর পরিমাণে পানি খাবা, প্রচুর মানে ফুড খাবা, খাবার দাবার খাইতে হবে, এনার্জি না থাকলে কিন্তু হবে না, ভালোভাবে খাবা, ঠিক আছে? খাবার দাবারের ব্যাপারে বলতে আমার একটু লজ্জা লাগে, কারণ আমার নিজের অবস্থা ভালো না, ভাঙচুর, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে জোর দিচ্ছি না, কিন্তু খাবা ভালো করে, ঠিক আছে? ভালো থাকো, পরশুদিন দেখা হচ্ছে আবার এই সেম টাইমে ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।